ভারত মাতাকে এইভাবে বললে হবে না। সামনে বড় লড়াই, সেই লড়াইয়ের জন্য আমরা কতটা প্রস্তুত সেইটা তৃণমূলকে দেখিয়ে বলতে হবে। ভারত মাতা কি। হ্যাঁ, আমরা দাপর যুগে কৃষ্ণকে পুজো করি, কিন্তু কলি যুগে দু চারটে কৃষ্ণ আছে রায়গঞ্জে, তাহলে তো পুজো করা যায় না, তাদেরকেও জোরে করে শোনাতে হবে ভারত মাতা কি। এই কৃষ্ণ হচ্ছে মির্জাফর কৃষ্ণ। হ্যাঁ, আমাদের ভোটে জিতে ওপারে পালিয়ে গেছে, ভেবেছে বাজিবে। এবার আমরা এই উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বকে সামনে বসিয়ে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের যদি দম থাকে কৃষ্ণ কল্যাণীকে টিকিট দিয়ে দেখাক, আমরা নাক খত দিয়ে হারানোর ব্যবস্থা এই রায়গঞ্জ থেকে করব। কি হবে তো? কারণ ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই জিন্দাবাদটা অন্যান্য দিনের থেকে আজকে বেশি বড় হওয়া উচিত। বলেন কেন? কারণ উত্তর দিনাজপুরের লোক, দক্ষিণ দিনাজপুরের লোক কোনো জীবনে ভাবিনি যে আমরা এখান থেকে ট্রেনে চাপবো, বেঙ্গালুরু যাব। নরেন্দ্র মোদী করে দিয়েছে। কি করেছে কিনা জোরে একবার নরেন্দ্র মোদীর নামে হাততালি হয়ে যাক জোরে। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। বন্ধুগণ, আজকে আমার সেই 21-এর বিধানসভা নির্বাচনের আগে সভার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমাদের ঠিক এই জায়গাতে একটি সভা হয়েছিল। কি মনে আছে তো? আমি সেদিনের ভিড় আর আজকের ভিড় থেকে স্পষ্ট করে বলে দিতে পারছি যে নরেন্দ্র মোদী যেটা বলে গেছেন যে এইবার বিজেপির সরকার প্রতিষ্ঠা হচ্ছে, সেটা এই ভিড় গ্যারান্টি দিচ্ছে যে আগামী দিনে রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির পত্র ফুল ফুটবে। বন্ধুগণ, আমি কালকেই দিল্লিতে ছিলাম। আমাদের সর্বভারতীয় সভাপতি, নতুন সভাপতি নীতিন নবীন হয়েছেন। মন্ত্রী হিসেবে আমাদের যাওয়ার নিয়ম। আমি যেহেতু রাষ্ট্রীয় কার্যকারিণী সদস্য, প্রাক্তন সভাপতি হিসেবে রাজ্যের, আমি সেখানে ছিলাম। আমি সেখান থেকে সোজা আপনাদের এখানে এসেছি। সেদিন পার্টি অফিসে, আমাদের রাষ্ট্রীয় পার্টি অফিসে সবার মুখে শুধু একটাই কথা, সব নেতৃত্বের মুখে একটাই কথা। কে কি কথা বলছেন তারা? তারা বলছেন বঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, উৎকল হয়ে গেছে, এইবার বাংলার বাড়ি অঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, এইবার বঙ্গ বিজয়, বঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এখানে করতে হবে। সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আছে। আজকে সেইখান থেকে সেই সভা, এবং তার মানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে করতে হবে। আর কালকে আমি দেখলাম, আপনারাও হয়তো টিভিতে দেখেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর পার্টি অফিসের উপরে উঠলেন, দুজনের গলায় মালা দিলেন, দুজনের মূর্তিতে। একজনের নাম ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রথমে তার গলায় মালা দিলেন, আর দ্বিতীয় জন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আগে ভাবুন, একটি সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয় রাজনৈতিক দল, যার পার্টি অফিসে দিল্লিতে কার ছবি, কার মূর্তি লাগানো আছে? একজন বাঙালির মূর্তি লাগানো আছে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের পার্টি সেটা করে, অন্য কোনো রাজনৈতিক দল করে না। আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে বলে আমরা নাকি বাঙালির পার্টি নয়। তাই আজকে বন্ধুগণ, দিল্লির পার্টি অফিস থেকে এই রায়গঞ্জে আসা আমার এক গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমি বলে দিতে চাই। এবং মঞ্চে আমাদের সকল নেতৃত্ব আছে, আমাদের সভাপতি মাননীয় নিমাই কবিরাজ, উপস্থিত আমাদের সাংসদ, লড়াকু সাংসদ কার্তিক পাল, আমাদের রাজ্যের সেক্রেটারি অম্লান ভাদুরী, প্রাক্তন সভাপতি নির্মল দাম, বিশ্বজিৎ লাহিড়ী, বাসুদেব সরকার, এবং হেমদা আছে আমাদের, জিএসদের মধ্যে ভানুরামদা থেকে শুরু করে, নস্কর বাবু থেকে শুরু করে, এবং
তাপস বাবু এবং তার সাথে সাধন ওদিকে আছে, 4 জিএস আছে, জেলার অন্যান্য পদাধিকারীরাও আছেন, তো সহসভাপতি, সেক্রেটারি, সম্পাদক যারা আর কি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে জেলা সভাপতি বসে আছে, সাংসদ বসে আছে, আমি প্রাক্তন রাজ্য সভাপতি বসে আছি, ওখানে রাজ্য সম্পাদক বসে আছে, প্রাক্তন অনেক জেলা সভাপতি বসে আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আমরা যারা উপরে থাকি তারা অত গুরুত্বপূর্ণ নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেই সমস্ত কর্মীরা যারা নিচে বসে থেকে বুথে লড়াই করে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এটাই ভারতীয় জনতা পার্টি। একজন কর্মী থেকে এখানে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়, একের পর এক উদাহরণ আছে। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার মনসুখ ভাই মান্ডভিয়া মন্ডল সভাপতি ছিলেন গুজরাটের। এখানে মন্ডল সভাপতি আছে কেউ? আমাদের আছে তো নিশ্চয় মন্ডল সভাপতিরা। হ্যাঁ, তাহলে তোমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবে এটা ভারতীয় জনতা পার্টি, অন্য পার্টিতে হয় না। আমাদের অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার, বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। আমাদের নীতিন গাডকারি সাহেব, তিনি বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, গোটা বিশ্ব বলছে এই বিশ্বের নেতার নাম বিজেপির নরেন্দ্র মোদী, তিনি আমাদের নেতা। বন্ধুগণ, আজকে উত্তর দিনাজপুরের মাটি, এই উত্তর দিনাজপুরের মাটি আমাদের রাজেশ তাপসের মাটি। নিশ্চয় মনে আছে 2 ছোট ছেলে যারা এই বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন, বলেছিলেন আমাদের স্কুলে উর্দু পড়ার মতো ছাত্র নেই, উর্দু শিক্ষক দরকার নেই, আপনারা বাংলা শিক্ষক পাঠান। বাংলা ভাষার জন্য, বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের 2 ভাই বুকে গুলি খেয়েছিল। তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি, এখনো পুঁতে রাখা আছে। কেন? তদন্ত হবে, আমরা ছাড়ব না। আমাদের এই 2 ভাইকে যারা মৃত্যু দিয়েছে, যারা বুকের রক্ত নিয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আমরা থেমে থাকবো না, আমরা থামবো না, আমরা তাদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারের ভাই ববি হাকিম, তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গের 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমরা ক্ষমা করব না। আপনারা যতই চেষ্টা করুন যে উর্দু ভাষার মানুষ 50% হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুগণ, সামনে ভোট 26-এর নির্বাচন কেন হয়? নির্বাচন হয় মুখ্যমন্ত্রী নির্বাচিত করার জন্য। ভারতের সংবিধান বলছে যে আমাদের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কে বাঁচবে, কে বাঁচতে পারে। আমি গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঁচতে পারবো কি? পারবো কি? আপনারা গিয়ে কোন আমেরিকার প্রেসিডেন্ট বানাতে পারবেন? পারবেন না। ভারতের নাগরিক, তিনি ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কে হতে পারে? কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোন একটি দেশে, কোন দেশের, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী কে হতে পারে? সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিক পারে। নির্বাচন কমিশন এসআইআর বলেছে মুখ্যমন্ত্রী এবং তার দলবল মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে দেখুন। মানুষকে বলছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। শুধু তো বাংলায় এসআইআর হচ্ছে এরকম নয়, ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের এখানে তো মাত্র 58 লক্ষ নাম কাটা গেছে এখনো পর্যন্ত। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ 2 কোটি নাম বাদ গেছে। যদি নাম না থাকে তো বাদ যাবে, অসুবিধার কি আছে? কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। ভয় কেন পাচ্ছে জানেন? ভয় পাচ্ছে এই জন্য, আপনাদের একটি বিধানসভার হিসাব আমি নিয়ে এসেছি। করণদিঘি আমরা গতবার 36,626 ভোটে হেরে গেছিলাম। শেষের দিকে গোজা মেরেছিল, আমাদের কাউন্টিং এ লোক ছিল না বলে, এতটা অরিজিনাল মার্জিন নয়। 36,000 ভোটে যদি আমরা হেরে থাকি, আমাদের জিততে গেলে দরকার হচ্ছে 18,000 ভোট। 18,000 প্লাস হলে পরেই আপনার 36,000 গ্যাপ মেকআপ হয়ে যাবে। এবার এসআইআর এখনো কমপ্লিট হয়নি।
ওই 58 লক্ষ নাম বললাম, সেই 58 লক্ষ নামের মধ্যে কতগুলো নাম বাদ গেছে? আপনার করণদিঘি থেকে বিধানসভা থেকে বাদ গেছে 21,245 নাম। তাহলে 18,000 আমাদের দরকার, বাদ চলে গেছে 21,000। দিদিমণি ভাবছে তেরা ক্যা হোগা রে কালিয়া। দিদিমণি ভয় পাবে না তো কে ভয় পাবে? দিদিমণিকে তো ভয় পেতেই হবে। শুধু ভয় পেলে হবে না, গানও করতে হবে। হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, তার করো আমারে। কি দিদিমণিকে গান গাওয়াবো তো আমরা, গান গাওয়াবো। আর উত্তর দিনাজপুরে যদি গান গাওয়াতে হয়, যাত্রা রায়গঞ্জ থেকে শুরু হবে। কংসবধ হয়েছিল ওই যুগে, এইবার আমরা মির্জাফর কৃষ্ণবধ করে এখান থেকে জয় যাত্রা শুরু করব। প্রার্থী যেই হোক, পার্টি যাকে প্রার্থী করবে, মনে রাখবেন কেউ নেই প্রার্থী, কলা গাছ প্রার্থী। আমাদের সবার সামনে আমাদের এই পদ্মফুল, এই পদ্মফুল হচ্ছে প্রার্থী। আমাদের এই পদ্মফুলকে ভোট দিয়ে জেতাতে হবে, সেইভাবে আমাদেরকে লড়াই করতে হবে। তবেই আমরা কিন্তু সেই লড়াইয়ের সফলতা পাবো। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবে। এবং নরেন্দ্র মোদী যেটা বলে গেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। মনে থাকে তো? আমি বলবো পাল্টানো দরকার, আপনারা বলবেন চাই বিজেপির সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বন্ধুগণ, এই পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে, এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি, নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয়, নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে এখান থেকে তৃণমূল কংগ্রেস, নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আজকে আমি বলছিলাম যে গোটা দেশে 9টি রাজ্যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কোথাও কোনো ঝামেলা নেই। পশ্চিমবঙ্গে দেখুন, কালকে আমাদের ফর্ম 7 জমা করতে গেছিল, গতকাল না গত পরশু, আমাদের নেতাদেরকে মেরেছে, অমিত শাহকে মেরেছে শুনলাম, কালিয়াগঞ্জে আমাদের কাউন্সিলর ওনার স্ত্রী, বিভিন্ন জায়গায় আমরা ফর্ম 7 জমা দিচ্ছি। ফর্ম 7-এ কি করা যায়? বল, আপনার পাশের বাড়ি বাংলাদেশ থেকে একজন লোক এলো, সে উদ্বাস্তু নয়, সে মুসলমান জাতিতে, কারণ উদ্বাস্তু হিন্দুদের আসার অধিকার আছে, সিএএ বলছে, নরেন্দ্র মোদী স্বয়ং বলে গেছে। আমি তার বক্তব্যকে পাথেয় করে আবার বলছি যে ভারতে যে সমস্ত উদ্বাস্তুরা এসেছেন, নবশূদ্র হোক, মতুয়া হোক, অন্যান্যরা যারা এসেছেন, তাদেরকে আমরা সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছি, আগামী দিনেও দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আটকে দেখা, কত বড় ক্ষমতা আমরা দেখতে চাই। আমি বলেছিলাম এখানে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে, আমার সাথে মিছিলেও হেঁটেছেন, আমাদের বাবুলাল বালা। তিনি অ্যাপ্লাই করেছিলেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য। উনি আমাকে বলেছিলেন, দাদা দেখবেন আমি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছি, আমার চাকরিটাকে নিয়ে টানাটানি যেন না করে। ভারতবর্ষের আইন বলছে, সিএ বলছে যে আপনি যবে থেকে নাগরিকত্ব চাইবেন, আপনাকে তবে থেকে নাগরিকত্ব দেয়া হবে, এবং সেই ডেটের পর, ধরুন আপনি আজকে নাগরিকত্বের আবেদন করছেন, আজকে নাগরিকত্ব আবেদন করলেন, ডেট দিলেন আমি 2002 সালে এসেছি, তো 2002 সাল থেকে আপনি যা যা পেয়েছেন, চাকরি পেয়েছেন বৈধ, বাড়ি কিনেছেন বৈধ, জায়গা কিনেছেন বৈধ, বিয়ে করলে বউ বৈধ, কোনো অবৈধর ব্যাপার নেই, কোনো চিন্তা নেই। এটা হচ্ছে সিএ। আর এসআইআর কি বলছে? এসআইআর খুব শুদ্ধভাবে বলছে, হিন্দু হোক বা মুসলিম হোক কোনো অসুবিধা নেই, তুমি ভারতবর্ষের নাগরিক, তুমি ভারতবর্ষেই থাকবে, ভারতবর্ষে ভোট দিতে পারবে। নরেন্দ্র মোদী সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের নীতিতে আমরা বিশ্বাস করি।
আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কোন সাম্প্রদায়িক শক্তি, যে ধরনের সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটছে, ওই ধরনের সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা নেই, পাশে নেই। আমরা চোখে দেখেছি দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে গাছ থেকে ঝুলিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেয়া। আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আপনারা চান এরকম পশ্চিমবঙ্গ হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জন্য লড়াই করছি যে ওই ধরনের বাংলাদেশের মতো পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে তৈরি হতে দেব না। তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, নেতৃত্বকে যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, তবুও পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ তৈরি হতে দেব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? এসআইআর এর নামে লোককে খেপাচ্ছেন, লোককে খেপিয়ে বলছেন এসআইআর ভুন্ডল করে দাও। বিভিন্ন জায়গায় তার বিধায়করা নেমে গেছে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, তা আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোসর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। আর মনে রাখবেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে, ঠিক আগে, তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও এদেরকে সব ট্রান্সফার করেছে। অর্ডারটা আছে এখন আমাদের কাছে, আমরা চাইলে দেখে দিতে পারবো। গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও বসানো হয়েছে নতুন করে। কেমন? হয়তো ওখানে আমাদের কার্তিকের মতো লোক আছে, সে হয়তো আমার কথা শুনবে না, তৃণমূলের কথা শুনবে না, বলে না ওকে রাখা যাবে না, ওর জায়গায় অম্লানের মতো লোককে বসাও যে আমার কথা শুনবে, যা বলবো তাই শুনবে। আর দিদিমণি ভাবছেন এইভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন। দিদিমণি এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনি আর আপনার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভাইপো দৌড়চ্ছে বিভিন্ন জায়গায়, র্যাম্প বানিয়ে হাঁটছে, ফ্যাশন শো করছে, কোনো অসুবিধা নেই, করুন। বাংলায় কথা আছে না, 4 আনার ধনে পাতা তার আবার ক্যাশ মেমো। তো ভাইপোর অবস্থা এখন 4 আনার ধনে পাতা, তা সে আবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিড় তো হচ্ছে না, পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে, আর উল্টো বিজেপির নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে। 17ই জানুয়ারি মেদিনীপুরের সভা থেকে ভাইপো বলেছে, কি বলেছে? ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে নাকি ডিজের গান শোনাবে, ডিজে। ভাইপো জানে কিনা জানি না, ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী আছি, নেতৃত্ব আছি, তারা ডিজে বাজায়, একদিন তো বিশেষ করে বাজায়, রামনবমীর দিন। তিনি কি গান বাজায়? भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। ভোট আসুক, ভাইপোকে ওই ডিজে বাজাবো, আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে, নাচ করাবো, সেই ব্যবস্থা আমরা করব। ভাইপো নাচবে, র্যাম্পে উঠে নাচবে, ভারতীয় জনতা পার্টি ডিজে বাজাবে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় রাম জয় শ্রী রাম বলেগা, আর ভাইপো সাথে তার সাথে তাল দিয়ে নাচবে, কোনো অসুবিধা নেই, নাচুক। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ যদি সরকার করতে হয়, একত্রিত হয়ে লড়াই করতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। তাই আমি বলছিলাম বন্ধুগণ, এই ভোট, বিধানসভা ভোট শুধু মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট নয়, মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয়, বা কোনো একজন ব্যক্তিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, বা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, হেমতাবাদের বিধায়ক বানানোর ভোট নয়। এই ভোট মনে রাখবেন আপনাদের কাছে, আমাদের কাছে মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। এই লড়াই মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। নাহলে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার জন্য কিছু সাম্প্রদায়িক শক্তি তারা তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়েছে। যারা কখনো ফারাক্কার বিধায়কের ভাঙচুর করে, যারা কখনো আপনাদের চোপড়াদের উপর, হিন্দুদের উপর 21-এ নির্বাচনের পর
অসহ্য অত্যাচার করেছে, যারা চা বাগান দখল করে নিয়েছে, চা বাগান থেকে হিন্দু কর্মচারীদেরকে বের করে দিয়েছে এবং বিজেপি করার অপরাধে তাদেরকে অপান্তেয় করে রেখেছে। আর আজকে দেখুন নরেন্দ্র মোদী এত বাধার পর আমরা কি দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিকাশের গাথা এগিয়ে যাচ্ছে। 100 দিনের কাজ যেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা চুরি করেছি, কয়েকজন চুরি করেছে, সেই চুরির বদলে কেন গোটা কাজটা বন্ধ হয়ে থাকবে? আমরাও চাইছি না বন্ধ হয়ে থাক। আমাদের বক্তব্য হচ্ছে গুজরাটে একজন বিধায়কের ছেলেকে গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছিল, বিজেপির বিধায়কের ছেলেকে। কেন? 100 দিনের কাজে তার দুর্নীতি পাওয়া গেছে বলে। এটা যদি বিজেপি করতে পারে, তৃণমূল কেন করতে পারবে না? যে বিডিও, যে গ্রাম পঞ্চায়েত দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? তাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার কেন হবে না? দুর্নীতির বিচার করুন। ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজকে 125 দিনের কাজ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনবে, যেটা আমাদের জি রামজি বিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এনেছে। 125 দিনের কাজ হয়ে গেছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদির কাছে আমি মাথা নোয়াবো না। আরে মোদির কাছে মাথা নোয়াবেন কিনা আপনি ঠিক করুন। ভারতবর্ষের মানুষ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব জানে। এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা যদি কেউ থাকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আমাদেরকে তৃণমূল কংগ্রেস বলে এরা দিল্লির দালাল। বলে আমরা দিল্লির দালাল না দাদা, আমরা গর্ব করে বলি আমরা 56 ইঞ্চি নরেন্দ্র মোদীর ভক্ত, এবং আমাদেরকে হারানো কিন্তু শক্ত। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর আপনাদের মতো ইংলিশ চাচার দালাল না যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে দেব। আমরা লড়াই করব নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে, এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখার চেষ্টা করে যাব। আজকে কার্তিক পাল বলছিলেন যে এখানকার বিধায়ক নাকি বলছে যে উনি নাকি ডিআরএম কে বলেছেন, আর ডিআরএম নাকি ট্রেন চালু করে দিয়েছে। কোথায় অবধি? বেঙ্গালুরু অবধি। কার্তিক বলছিল দাদা আপনি তো জানেন কতবার কার্তিক পাল আপনাদের সাংসদ হিসেবে রেলমন্ত্রীর কাছে গেছে। শুধু তাই নয়, রেলমন্ত্রীর সাথে যাওয়ার সাথে সাথে আমাকেও নিয়ে গেছে। আমরা দুজনে মিলে সই করে বুনিয়াদপুর কালিয়াগঞ্জের জন্য দরখাস্ত দিয়েছি। ইটাহার, গুঞ্জরিয়া, গাজল, ওখানে আমাদের নিমাই সিং দাঁড়িয়ে আছে। ইটাহারের আমাদের নেতা এবং অন্যান্য নেতৃত্বরা আছে সেখানে। ইটাহার থেকে যারা এসেছেন তাদেরকে বলে দিই, ইটাহারের মানুষকে বলবেন আমরা দুজনে গিয়ে রায়গঞ্জ থেকে গাজল পর্যন্ত তার লিস্ট, তার দরখাস্ত আমরা রেলমন্ত্রীকে নিয়ে দিয়ে এসেছি। শুধু তাই নয়, যখন আমাদের এখানে বেঙ্গালুরু যাওয়ার ট্রেন সপ্তাহে একদিন করে চালু হবে ঠিক হলো, তখন কার্তিক হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করে বলল যে দাদা ট্রেনটা না কি অমৃত ভারত হচ্ছিল, যাতে এসি থাকে না, শুধু থাকে, স্লিপার থাকে আর কি। বলে এখান থেকে তো বেঙ্গালুরুতে যায় হচ্ছে পেশেন্টরা যায়, পেশেন্ট তো বিনা এসিতে যেতে পারবে না, এসিও থাকুক নন এসিও থাকুক, যাদের যেরকম সামর্থ্য সেই অনুসারে যাবে। তখন কার্তিক পাল এবং আমি দুজনে মিলে রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করি, এবং মাননীয় রেলমন্ত্রী হস্তক্ষেপ করে উনি এই অমৃত ভারত স্লিপারের জায়গায় উনি সঙ্গে সঙ্গে নর্মাল এক্সপ্রেস, অর্থাৎ যাতে এসিও থাকবে নন এসিও থাকবে, যার যেরকম ইচ্ছে সে সেরকম টিকিট কাটতে পারবে, সেইভাবে ব্যবস্থা করে দেয়। এটা নরেন্দ্র মোদী ডেভেলপমেন্টাল মডেল, মানুষের প্রয়োজন অনুসারে তার ব্যবস্থা। আর এখানকার বিধায়ক সে গুল মারছে, বাবা তুমি তো জানতাম শুধু গাছ খেতে পারো, 52 টাকার নারকেল গাছ 250 টাকা করে বিক্রি করেছে, সে খবরটা আমাদের কাছে আছে। যতই এখানে ওখানে এদিক ওদিক করে চকলেট দিয়ে তদন্ত দাবিয়ে রাখো, তদন্ত কিন্তু শেষ হয়নি। তদন্ত শেষ পর্যন্ত যাবে, এবং তোমাকেও যেদিন দিন আসবে সেদিন কিন্তু জেলের ভিতরে যেতে হবে। এটা নরেন্দ্র মোদী সরকার না খাওঙ্গা না খানে দুঙ্গা এই নীতিতে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এই গোটা উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের মানুষ বরাবর অবহেলিত। আমি জিজ্ঞেস করছিলাম একদিন যে উত্তরবঙ্গে কত শতাংশ মানুষ থাকে পশ্চিমবঙ্গে 18% মানুষ থাকে। 18% মানুষ মানে গোটা পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে 18 জন থাকে উত্তরবঙ্গে। আচ্ছা উত্তরবঙ্গের এরিয়া কত, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের হিসাবে কত বড় জায়গা? আমাদের ঘর যেমন হয়, কারো ফ্ল্যাট হয় 1000 স্কয়ার মিটার, 1000 স্কয়ার ফিট, কারো 1500 স্কয়ার ফিট। তো উত্তরবঙ্গ দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে নিরিখে 18% জমি এখানে প্রায় আছে। আর বাজেট, আমরা 18 জন মানুষ 100 জনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থাকি,
মুখ্যমন্ত্রী বলেন পাহাড় হাসছে, অমুক কাটছে, সবাই হাসছে। আর আমরা কি পাই? উত্তরবঙ্গের মানুষ যখন বাজেট তৈরি হয়, এই 18% মানুষের জন্য 100 টাকা যদি গোটা পশ্চিমবঙ্গের বাজেট হয়, উত্তরবঙ্গ পায় হচ্ছে 23 পয়সা। কত পাই আমরা? মাত্র 23 পয়সা এই উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে দেন। আর মুখ্যমন্ত্রী বলেন কি ভালোবাসেন আমাদেরকে, আহা কি ভালোবাসেন। বছরে একবার করে আসবেন, চা বাগানে গিয়ে চা বাগানের ড্রেস পরবেন, ঘাড়ে একটা ওই চায়ের পাতা তোলার একটা বড় ডোকরি লাগবে, রেখে ছবি তুলবে, তো খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো। আর 2-4টা ভুলভাল নেপালি বলবে, বলে মুখ্যমন্ত্রী ফেরত চলে গেলেন, ব্যাস হয়ে গেল সব কাজ। তিনি উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন করে দিয়েছেন। আজকে রায়গঞ্জ হসপিটাল তৈরি, মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, কতদিন হলো। কি অবস্থা সেই মেডিকেল কলেজে? যে যায় তার ফিরবে কিনা গ্যারান্টি আছে, কিনা গ্যারান্টি নেই। যে জমের ঘরে যাবে তার 50% গ্যারান্টি আছে ওখানে গেলে পরে। কি ঠিক বলছি তো? যারা রায়গঞ্জ হসপিটালে মেডিকেল কলেজে যান আপনারা, আজকে নরেন্দ্র মোদী সরকার দেখুন উন্নয়ন কাকে বলে। আপনারা জানেন যে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, ন্যাশনাল হাইওয়েতে অনেক সময় জোরে গাড়ি চলে, গাড়ি চলে গেলে কি হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। যে অ্যাক্সিডেন্ট হয় তাকে কেউ হসপিটালে নিয়ে যেতে চায় না। কি হবে, তার কি ব্যবস্থা হবে? আমাদের নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেছে, আপনি যদি কোনো পেশেন্টকে দেখেন যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করবেন, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা, 25,000 টাকার নগদ পুরস্কারের ব্যবস্থা আমাদের নরেন্দ্র মোদী সরকার করেছে। শুধু তাই নয়, তাদের জন্য চিকিৎসার জন্য যে ব্যক্তির অ্যাক্সিডেন্ট হবে তাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার টাকা নরেন্দ্র মোদী দেবে। 1 পয়সাও রাজ্য সরকারকে দিতে হবে না, নরেন্দ্র মোদী তাদেরকে দেবে। আর যদি বাই চান্স দুর্ভাগ্যবশত কারো অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গেল, সেই পরিবারকে নরেন্দ্র মোদী 2 লক্ষ টাকা পাঠানোর ব্যবস্থা করবে। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়নের ডেভেলপমেন্ট। এতদিন কেউ ভাবেনি, কোন সরকার ভাবেনি। ভাবতো যে কেউ ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছে, গাড়িতে গাড়িতে ধাক্কা লাগলো, একজন মরে গেল, পরিবার রসাতলে চলে গেল। হয়তো গরিব মানুষ, হয়তো রাস্তায় ঘুগনি বেচে, হয়তো ঘুগনি বেচে পশ্চিমবঙ্গের কাজ। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আপনার আমার জন্য কি আছে, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা 1000 টাকা করে নেবেন, নিয়ে ছোলা কিনবেন, আর ছোলা কিনে তাদের ঘুগনি বানিয়ে স্বামীর সাথে বিক্রি করবেন। এটা মুখ্যমন্ত্রী বলছে। আর আমরা এটা করব। আর ওনার ভাইপো, ওনার ভাইজি বেসরকারি মেডিকেল কলেজ থেকে 1 কোটি টাকা দিয়ে ডাক্তার হবে, গরু বিক্রি করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে। তারা কিন্তু কেউ আর ঘুগনি বিক্রি করতে আসবে না। যা ঘুগনি বিক্রি করার আপনাদেরকে আর আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টের মডেল। তাই মুখ্যমন্ত্রীকে একসময় তৃণমূল কংগ্রেসের নেতারা অগ্নিকন্যা বলতো, এখন সবাই রাজ্যের বলছে ঘুগনি কন্যা। আমাদের ঘুগনি কন্যা মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মডেল। কেউ যদি বিক্রি করতে গিয়ে আহত হয়ে যায়, পরিবার যদি রসাতলে চলে যায়, তাকে দেখার কেউ ছিল না। তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন যে আমাদের যারা এইভাবে মারা যাবে তাদেরকে আমাদের সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে এক দেওয়া হবে। আজকে তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে 100 দিনের কাজ বিজেপি বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে। আমি এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এবং জেলা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই উত্তর দিনাজপুরে 4,91,725 খানা, আবার আমি বলছি 4,91,725টা ভুয়ো জব কার্ড, মানে মানুষ নেই, জব কার্ড তৈরি হয়েছে 4 লক্ষ। বিগত বেশ কিছু বছর ধরে এই 4 লক্ষ কার্ডে টাকা উঠেছে। আমার প্রশ্ন যে এই টাকা কার কাছে গেছে, জবাব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিতে হবে। আপনি জবাব দিন। 7 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টি আপনাদের এখানে 100 দিনের কাজ 125 দিনের কাজ হিসাবে এখানে ফিরত পেয়ে যাবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। আর বন্ধুগণ, এবার আমাদেরকে শপথ দিতে হবে নরেন্দ্র মোদীর সরকার গঠন করার। কারণ নরেন্দ্র মোদীর সরকার তৈরি হলে এই ডবল ইঞ্জিন সরকার কি কি করবে। প্রথম কাজ, আমরা শিল্পায়ন করব, যাতে আমাদের শিক্ষিত বেকার যুবকদের হাতে 1,000 টাকা আছে। তৃণমূল কংগ্রেস ভোটের আগে বলবে আমরা বাড়াবো, এত টাকা বাড়াবো। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার তৈরি হলে তৃণমূল কংগ্রেস যে টাকা বলবে, যদি 1500 টাকা বলে, বিজেপি কম করে 1550 টাকা, অর্থাৎ তৃণমূল যা বলবে তার থেকে কম করে 50 থেকে 100 টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে বেশি দেব, আমাদের দিদিদেরকে দেব, মায়েদেরকে দেব। কিন্তু শুধু তাই নয়,
দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবে আর নারায়ণ যাবে অন্য রাজ্যে কাজ করতে, এটা ভারতীয় জনতা পার্টি করতে দেবে না। হাতে কাজ দেবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য শিল্পের ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রতি বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে, এবং সেই পরীক্ষা হবে অনলাইন। অনলাইন হলে লাভ কি? হয়তো আমাদেরও তো মতিভ্রম হতে পারে, আমাদের কোন নেতা ভাবলো আমিও পার্থ চট্টোপাধ্যায় হব, তো বিজেপি সেটা করতে দেবে না। যার যোগ্যতা আছে সে অনলাইনে পরীক্ষা দেবে, যে মেধাবী সে পরীক্ষা দিয়ে চাকরি পাবে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের স্বচ্ছ ব্যবস্থা করবে, যার মাধ্যমে বেকার যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের উপর অত্যাচার হলে বলবে না যে ওই মহিলার চরিত্র খারাপ সেই জন্য এরকম হয়ে গেছে। সেদিন রায়গঞ্জ থানার সামনে বিজেপির সরকার যেদিন গঠন হবে, মনে রাখবেন সেদিন পুলিশের গাড়ির সাথে হলুদ রঙের একটা গাড়ি থাকবে, যাকে বুলডোজার বলা হয়। মহিলাদের গায়ে যারা হাত দিবে তাদের বাড়ির উপর বুলডোজার চলবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। আমাদের উত্তরপ্রদেশের সরকার দেখাচ্ছে কেউ দম নেই মহিলাদের গায়ে হাত দিয়ে সেই তাদের গায়ে স্পর্শ করে, যদি গায়ে হাত দেয় সেই হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা বিজেপির সরকার, ওখানে আমাদের যোগীজির সরকার করে। ভারতীয় জনতা পার্টি ল অ্যান্ড অর্ডার কেমন করবে নরেন্দ্র মোদী উপর থেকে বলেছেন। কালকে সেদিন সিঙ্গুরে এসেছিলেন, উনি বলে গেছেন সিঙ্গুর থেকে যে ল অ্যান্ড অর্ডার ভালো না করলে শিল্প হবে না। ল অ্যান্ড অর্ডার ভালো করতে হবে, আইন শৃঙ্খলা ভালো করতে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের গঠন করতে হবে বন্ধুগণ। আর তৃণমূল কংগ্রেস এখন সব জায়গায় পাঁচালি শোনাচ্ছে কিনা? তাহলে আমরা একটু শুনিয়ে দিয়ে যাই রায়গঞ্জের জন্য। শোনো শোনো রায়গঞ্জবাসী শোনো দিয়া মন, শোনো শোনো রায়গঞ্জবাসী শোনো দিয়া মন, রায়গঞ্জের দুরবস্থা করিব বর্ণন। কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়। কৃষ্ণকে চেনেন তো? এটা কলির কেষ্ট। কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়, হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। ঠিক বলছি? কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়, হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট। ঝেড়েছে কিনা গৌতম পাল? গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট। এসব দেখে রায়গঞ্জবাসী করে হয় একজোট। গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট, এই দেখে রায়গঞ্জবাসী হয় একজোট। তারা ঠিক করে 26-এর নির্বাচনে দেবে না কোনো ভোট এই তৃণমূলে। তাহলে আজকে পাঁচালি দিয়ে থাক। এই পাঁচালির কথা হলো সব সমাপন। আগামীবার আবার দেখা হবে। আর সবাই মিলে প্রতিজ্ঞা নিন যে এইবার নরেন্দ্র মোদীর, এইবার নরেন্দ্র মোদী জি কি স্লোগান দিয়ে গেছেন? প্রথমে বলেছিলেন বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। আর তারপরে একটা লাইন আমি যোগ করেছি, তৃণমূল বাই বাই। তৃণমূল, তৃণমূল, তৃণমূল। তাহলে সবাই মিলে প্রতিজ্ঞা নিচ্ছেন তো রায়গঞ্জ সহ সমস্ত সিট এইবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নরেন্দ্র মোদীকে গিফট দিতে হবে। কি দেবেন তো? দেবেন তো? তাহলে আমার সাথে হাত মুঠ করে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।